অনেক দিন আগের কথা। বীর গণরাজ্যে রাজা বিক্রম নামে একজন দয়ালু রাজা বাস করতেন। রাজা বিক্রমের কন্যা রাজকুমারী চন্দ্রলেখা ছিলেন অত্যন্ত সুন্দরী। তার রূপের খ্যাতি আশেপাশের রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছিল। একদিন রাজা বিক্রম তার স্ত্রী রানী রুক্মিণীকে বললেন, রুক্মিণী, আমাদের কন্যা চন্দ্রলেখার এখন বিবাহের বয়স হয়েছে। রানী উত্তর দিলেন, আপনি একদম ঠিকই বলছেন, ওর সৌন্দর্যের কথা তো আশেপাশের রাজ্যগুলোতেও ছড়িয়ে আছে। রাজা বিক্রম বললেন, রুক্মিণী, আমরা আমাদের কন্যা চন্দ্রলেখার বিয়ে একজন সুন্দর ও বীর রাজকুমারের সাথে দেব, আর এত ধুমধাম করে দেব যে আমাদের কন্যার বিয়ের উৎসবকে যেন আগামী প্রজন্মও মনে রাখে। রানী বললেন, আমার মনে হয় আমাদের একবার আমাদের কন্যার থেকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। রাজা জানতে চাইলেন, তুমি কি বলতে চাইছো? রানী বললেন, এটাই যে আমাদের রাজকুমারী চন্দ্রলেখা অবশেষে কোন রাজ্যে কোন রাজকুমারীর সাথে বিবাহ করতে চায়। রাজা বললেন, তুমি ঠিকই বলছো, আমি এখনই চন্দ্রলেখার সাথে কথা বলছি। এই বলে রাজা বিক্রম চন্দ্রলেখার কক্ষে গেলেন। চন্দ্রলেখার দিকে তাকিয়ে বললেন, চন্দ্রলেখা, তোমার এখন বিবাহের বয়স হয়েছে। যদি তোমার মনে কোনো রাজকুমার থেকেও থাকে তবে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। পিতার কথা শুনে রাজকুমারী চন্দ্রলেখা লাজুকভাবে বললেন, বাবা, আপনি যার সাথে আমার বিয়ে ঠিক করবেন আমি তারই সাথে বিবাহ করব। তবে আমার একটি শর্ত আছে। রাজা জিজ্ঞাসা করলেন, কেমন শর্ত? বাবা, আমি শুধু তার সঙ্গেই বিবাহ করব যে অদ্ভুত নীলনগরীকে নিজের চোখে দেখেছে। এই কথা শুনে রাজা বিক্রম ভীষণভাবে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তুমি একই কথা বলছো রাজকুমারী চন্দ্রলেখা? এই ধরনের নগরীর কথা তো আমিও আজ পর্যন্ত শুনিনি। রাজকুমারী বললেন, বাবা, গত কিছুদিন ধরে আমি আমার স্বপ্নে একটি অদ্ভুত নীল নগরী দেখতে পাচ্ছি, যা খুবই সুন্দর। যখনই স্বপ্নে আমি নিজেকে নীল নগরীর রাজ্যে দেখি, সেই স্বপ্নটা আমার কাছে পুরোপুরি বাস্তব বলে মনে হয়। আর আমার বিশ্বাস, এই ধরনের নীল নগরী এই পৃথিবীতে কোথাও না কোথাও অবশ্যই বিদ্যমান। রাজা বললেন, রাজকুমারী চন্দ্রলেখা, আমি তোমার স্বপ্নের সম্মান করি, কিন্তু যদি এই ধরনের কোনো নগরী পৃথিবীতে না থাকে তবে কি তুমি কখনো বিবাহ করবে না? পিতার কথা শুনে রাজকুমারী চন্দ্রলেখা অটলভাবে বললেন, না বাবা, তবে আমি বিবাহ করব না। আমি কেবল সেই ব্যক্তির সঙ্গেই বিবাহ করব যে অদ্ভুত নীল নগরীকে দেখেছে, সে রাজকুমার হোক বা কোনো সাধারণ নাগরিক। নিজের কন্যার কথা শুনে রাজা বিক্রম তার কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি জানতেন যে তার কন্যা রাজকুমারী চন্দ্রলেখা খুবই জেদি স্বভাবের। রাজা বিক্রম তখনই তার মন্ত্রী ভৈরব সিংয়ের কাছে গিয়ে পুরো ঘটনাটি বললেন। তিনি বললেন, তুমি জানো যে রাজকুমারী কতটা জেদি? মন্ত্রী বললেন, এ কথা তো রাজ্যের সবাই জানে মহারাজ। রাজা বললেন, যাও আশেপাশের রাজ্যগুলোতে ঘোষণা করিয়ে দাও, আর আমাদের রাজ্যে সাধারণ নাগরিকদের মধ্যেও এই ঘোষণা করিয়ে দাও যে যে কেউ অদ্ভুত নীলনগরীকে নিজের চোখে দেখেছে সে যেন সরাসরি আমার রাজমহলে চলে আসে। আমি আমার কন্যা চন্দ্রলেখার বিবাহ সেই ব্যক্তির সাথেই দিয়ে দেব। মন্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি এ কেমন কথা বলছেন মহারাজ? রাজকুমারী চন্দ্রলেখার শর্তটি তো বেতুকে। রাজা কঠোরভাবে বললেন, নিজের জীবকে নিয়ন্ত্রণ করো ভৈরব সিং। তুমি ভালো করেই জানো আমার স্ত্রীর দীর্ঘদিন ধরে কোনো সন্তান হয়নি। রাজকুমারী চন্দ্রলেখাকে একজন সাধু আমাদের উপহার স্বরূপ দিয়েছিলেন। রাজকুমারী চন্দ্রলেখা যখন ছোট ছিল তখন থেকে আমরা তার প্রতিটি আবদার পূরণ করেছি। আমরা তার এই জেদও পূরণ করব। আমরা তার চোখে জল দেখতে পারি না। রাজা বিক্রমের আদেশ শুনে মন্ত্রী তাই করলেন। কিছুদিনের মধ্যেই এই খবর জঙ্গলে আগুনের মতো আশেপাশে রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ল। কিন্তু সমস্ত রাজকুমারী অদ্ভুত নীলনগরীর নাম শুনে নিজেদের হাত তুলে নিল, কারণ তারা সেই নগরীকে দেখা তো দূরের কথা, কখনো তার নাম পর্যন্ত শোনেনি। রাজা বিক্রমের রাজ্যেও এ নিয়ে জোর আলোচনা চলছিল। বীরগড় রাজ্যেই আদিত্য নামে এক সুন্দর যুবক ব্যবসায়ী বাস করত। আদিত্য অন্য রাজ্য থেকে নিজের বাড়িতে ফিরে এসেছিল। তখনই তোর মা রূপমণি তাকে বললেন, আগে তো ব্যবসার কাজে যখন তুমি এ রাজ্য থেকে বাইরে যেতে তখন কিছুদিনেই ফিরে আসতে, কিন্তু এখন তো ফিরতে তোমার মাসের পর মাস লেগে যায়। আদিত্য বলল, মা, ব্যবসা ধীরে ধীরে এগিয়ে চলেছে, আর আমি চাই আমি আমার বাবার ব্যবসাকে আমাদের দেশ ছাড়াও বিদেশেও প্রতিষ্ঠা করি। মা বললেন, তোর বাবাও ঠিক তোর মতোই ছিল। আচ্ছা, সেসব কথা ছাড়। দেখ, এই বুড়ো বয়সে আমার দ্বারা বাড়ির সব কাজ হয় না। আদিত্য বলল, আরে বোকা, মা, আমি বাড়িতে দাসী রাখছি। মা বললেন, আরে বোকা, আমার বলার অর্থ হলো তুমি বিবাহ করে বউকে ঘরে নিয়ে এসো। বউ ঘরে এলে তার সাথে কথা বলে আমারও সময় কেটে যাবে। এই শুনে আদিত্য হাসতে হাসতে বলল, আচ্ছা মা, আমি যখন রাজ্যে প্রবেশ করলাম তখন একটি অদ্ভুত খবর শুনলাম। মা জিজ্ঞাসা করলেন, কেমন খবর? আদিত্য বলল, আমি শুনলাম যে রাজা বিক্রমের কন্যা চন্দ্রলেখা বিবাহের একটি শর্ত রেখেছেন।
শর্ত অনুসারে যে কেউ অদ্ভুত নীলনগরীকে দেখেছে তিনি কেবল তারই সাথে বিবাহ করবেন। মা বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ। আমি তো ভাবিনি যে রাজা বিক্রমের কন্যা চন্দ্রলেখা একজন মূর্খ নারী হবেন, কারণ এই ধরনের নগরী তো বাস্তবে নেই, তাকে জীবনভর কুমারীই থাকতে হবে। আদিত্য বলল, এটাই তো আমি তোমাকে বলতে চাইছি মা, যখন এই ধরনের কোনো নগরী নেই তখন কেন না আমিই রাজকুমারী চন্দ্রলেখাকে বিবাহ করি? আমি তাকে বলে দেব যে আমি সেই নগরীকে দেখেছি। এই শুনে রুক্মিণী ভয়ে পেয়ে গেলেন। তিনি বললেন, না বেটা, এটা তো প্রতারণা হবে। আদিত্য বলল, আরে কোনো প্রতারণা হবে না মা, এই অজুহাতে আপনি রাজকুমারী বউও তো পেয়ে যাবেন, আর তাছাড়া আমি রাজকুমারী চন্দ্রলেখার সৌন্দর্যের কথা অনেক শুনেছি। পরের দিন আদিত্য রাজমহলে পৌঁছে এক সৈন্যকে বলল, যাও রাজা বিক্রমকে গিয়ে বলো আমি অদ্ভুত নীলনগরীকে দেখেছি। এই শুনে সৈন্যটি ভীষণভাবে আশ্চর্য হয়ে গেল। সে দৌড়ে রাজা বিক্রমের কাছে গিয়ে বলল, মহারাজ, মহলের বাইরে একজন সুন্দর যুবক দাঁড়িয়ে আছে, যে বলছে সে নাকি অদ্ভুত নীলনগরীকে দেখেছে। এই শুনে রাজা বিক্রম এবং তার কন্যা চন্দ্রলেখা ভীষণভাবে চমকে গেলেন। রাজা বিক্রম সৈন্যকে বললেন, যাও সেই যুবককে এক্ষুনি এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পর আদিত্য রাজা বিক্রম এবং রাজকুমারী চন্দ্রলেখা সামনে দাঁড়িয়েছিল। রাজকুমারী চন্দ্রলেখা আদিত্যর দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যিই অদ্ভুত নীলনগরীকে দেখেছ? আদিত্য বলল, হ্যাঁ রাজকুমারী চন্দ্রলেখা, আমি সেই নগরীকে নিজের চোখে দেখেছি। চন্দ্রলেখা বললেন, তাহলে আমাকে বলো সেই নগরীর দরজাটি কী রঙের? আদিত্য বলল, রাজকুমারী চন্দ্রলেখা, সেই নগরীর দরজাটি নীল রঙের, আর সেখানে আশেপাশে নীল রঙের আলোই ছড়িয়ে থাকে। এই শুনে রাজকুমারী চন্দ্রলেখা ভীষণভাবে ক্রোধিত হয়ে বললেন, তুমি মিথ্যাবাদী এবং প্রতারক। অদ্ভুত নীলনগরী এমন নয়, আর সত্যিটা হলো অদ্ভুত নীলনগরীর কোনো দরজাই নেই। এই শুনে রাজা বিক্রম ভীষণভাবে রেগে গিয়ে সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, এই মিথ্যাবাদী প্রতারক যুবককে ধাক্কা দিয়ে মহলের বাইরে ফেলে দাও। সৈন্যরা তক্ষুনি আদিত্যকে মহল থেকে বাইরে ফেলে দিল। আদিত্য নিজের পোশাক থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে নিজের মনে বলল, আজ তো অনেক অপমান হয়ে গেল। এই কথা যদি মা জানতে পারেন তবে তিনি আমার সম্পর্কে কি ভাববেন? আর এই কথা যদি অন্য কেউ জানতে পারে তবে রাজ্যের সবাই আমাকে নিয়ে মজা করবে। এবার তো আমার আত্মসম্মানের প্রশ্ন। যা কিছুই হয়ে যাক, আমি অদ্ভুত নীলনগরীতে ঘুরে আসব এবং রাজকুমারী চন্দ্রলেখাকে বিবাহ করে তাকে নিজের স্ত্রী বানিয়েই ঘরে ফিরব। এর জন্য আমাকে ঘন জঙ্গলে তপস্যা করা সাধু মহারাজের সাহায্য নিতে হবে, যার সম্পর্কে আমার মা প্রায়শই আমাকে বলতেন। এই বলে আদিত্য তার ঘোড়ায় চেপে ঘন জঙ্গলের দিকে রওনা হলো। সে অনেকক্ষণ ধরে তার ঘোড়াকে ঘন জঙ্গলের ভেতর ছোটাতে থাকল। যখন আদিত্য ক্লান্ত হয়ে গেল তখন ঘোড়া থামিয়ে সে নিজের মনে বলল, অবশেষে সাধু মহারাজ কোথায়? তিনি কেন চোখে পড়ছেন না? তখনই আদিত্যের নজর একটি ঘন বৃক্ষের নিচে পড়ল। বৃক্ষের নিচে একজন সাধু বসেছিলেন। আদিত্য তখনই সাধু মহারাজের দিকে এগিয়ে গেল। সাধু আদিত্যের দিকে তাকিয়ে বললেন, দেখতে তো তোমাকে একজন ব্যবসায়ী মনে হচ্ছে। তোমার মতো ব্যবসায়ীর এই জঙ্গলে কি কাজ? আদিত্য পুরো ঘটনাটি বলতে বলতে সাধুকে বলল, সাধু মহারাজ, আমাকে শুধু অদ্ভুত নীলনগরীর সন্ধান জানতে হবে। আপনি আমাকে সাহায্য করুন, আমাকে বলুন এই অদ্ভুত নগরী কোথায়? আদিত্যের কথা শুনে সাধু গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বললেন, এই জঙ্গলের ভেতরে একটি মায়াবী জঙ্গল আছে। বলা হয় সেই জঙ্গলে মায়াবী প্রাণীরা বাস করে, যারা মানুষের গলায় কথা বলে। সেই মায়াবী জঙ্গলে একজন সাধুর বাস। যদি অদ্ভুত নীলনগরীর কোনো সন্ধান কেউ দিতে পারে তবে কেবল সেই সাধু মহারাজই দিতে পারেন। কিন্তু আমি তোমাকে একটি কথা বলে দিই, সেই মায়াবী জঙ্গলে আজ পর্যন্ত যেই গিয়েছে সে জীবিত ফিরে আসতে পারেনি। আদিত্য দৃঢ়তার সাথে বলল, এ তো আমার আত্মসম্মানের প্রশ্ন সাধু মহারাজ, আর আমি আমার আত্মসম্মানের জন্য বড় থেকে বড় বিপদ বরণ করে নিতেও প্রস্তুত। যদি আমাকে অদ্ভুত জাদুকরী নীলনগরীর সন্ধান সেই মায়াবী জঙ্গলে গিয়েই খুঁজে বের করতে হয় তবে আমি আমার জীবন হাতে নিয়ে সেই মায়াবী জঙ্গলে অবশ্যই যাব। এই বলে আদিত্য তার ঘোড়ায় চেপে সেই মায়াবী জঙ্গলের দিকে রওনা হলো। আদিত্য সন্ধ্যা পর্যন্ত তার ঘোড়া ছোটাতে থাকল। যখন তার ঘোড়া ক্লান্ত হয়ে গেল
আদিত্য তার ঘোড়াকে একটি গাছের নিচে দাঁড় করিয়ে দিল। তখনই তার নজর একটি সুন্দর হরিণীর উপর করল। আদিত্য দেখল যে একটি লম্বা এবং কালো সাপ হরিণীকে দংশন করার জন্য বসে আছে। আদিত্যের না জানি কেন সেই হরিণীকে দেখে খুব দয়া হলো। আদিত্য তখনই তার তলোয়ার বের করে নিল। আদিত্য সর্পের উপর আঘাত করতে যাবে, তখনই সেই সর্প আদিত্যের দিকে তাকিয়ে মানুষের গলায় বলল, তুমি আমাকে মারতে পারবে না। যদি তুমি আমাকে মারো তবে তুমিও জীবিত থাকবে না। সর্পের মুখ থেকে মানুষের গলা শুনে আদিত্য ভীষণভাবে চমকে গেল। সে নিজের মনে বলল, তুমি তো সর্প, আর সর্প মানুষের গলায় কথা বলে না। তুমি মায়াবী জঙ্গলের ভেতরে আছো। বুঝেছি, তার মানে সাধু মহারাজ ঠিকই বলেছিলেন। এই বলে আদিত্য সর্পকে বলল, এই হরিণীকে ছেড়ে দাও। সর্প বলল, না, আমি একে ছাড়তে পারি না। আমি কেবল একটি শর্তেই একে ছাড়তে পারি। কেমন শর্ত? এর বদলে আমি তোমাকে দংশন করব। সিদ্ধান্ত তোমার হাতে। সর্পের কথা শুনে আদিত্য গভীর চিন্তায় ডুবে গেল। সে বলল, মা বলেন, মানুষের জীবন যদি কোনো প্রাণী বা কোনো মানুষের কাজে লাগে তবে এটি তার জন্য অনেক বড় ব্যাপার। আমার মঞ্জুর। আদিত্য এই কথাটি বলতেই তখনই রং বেরঙের আলোর সঙ্গে সেই সর্পটি একজন সাধুতে পরিবর্তিত হয়ে গেল। এই দেখে আদিত্য আশ্চর্য হয়ে গেল। সাধু আদিত্যের দিকে তাকিয়ে বললেন, না জানি কত মানুষ এখানে এসেছিল আর এই পরীক্ষায় সফল হতে পারেনি এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তুমি প্রথম মানুষ যে এই পরীক্ষায় পাশ করেছ। বলো যুবক, তুমি এখানে কেন এসেছো? আদিত্য সাধু মহারাজকে সমস্ত ঘটনা বলতে বলতে বলল, আমাকে সেই অদ্ভুত নীলনগরীর সন্ধান জানতে হবে। সাধু রহস্যময় ভঙ্গিতে আদিত্যের দিকে দেখতে দেখতে বললেন, এটি মায়াবী জঙ্গল। এই জঙ্গলের ভেতরে চলে যাও, তুমি তোমার সঠিক জায়গায় পৌঁছে যাবে। তবে একটি কথা মনে রেখো, তোমার কদম খুব সাবধানে রাখবে। এখানকার জমি কখন নদী হয়ে যায় এবং নদী কখন জমি হয়ে যায় তার কোনো ঠিক নেই। আর হ্যাঁ, তোমাকে এখান থেকে তোমার পথ পায়ে হেঁটে যেতে হবে। তোমার ঘোড়া এর থেকে আর এগোতে পারবে না। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। আদিত্য সাধুর আশীর্বাদ নিয়ে পায়ে হেঁটে সামনের পথে যাত্রা শুরু করল। আদিত্য জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ ডুবতে শুরু করল। আদিত্য ভীষণভাবে ঘাবড়ে গিয়ে নিজের মনে বলল, এ কি হচ্ছে? আমি কিভাবে ডুবে যেতে পারি? আদিত্য যেই নিজের নজর মাটির দিকে দিল, সে দেখল যে সে একটি নদীর ওপরে ছিল। আদিত্য সেই নদী থেকে বাইরে বেরোনোর জন্য পা ছুটতে লাগলো, কিন্তু নদীর জল আদিত্যকে পুরো শক্তি দিয়ে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আদিত্য নদীর ভেতরেই বেহুশ হয়ে গেল। পরের মুহূর্তে যখন আদিত্যের চোখ খুলল, সে নিজেকে একটি অত্যন্ত সুন্দর রাজ্যে দেখতে পেল। সেখানে দুজন সৈন্য দাঁড়িয়েছিল, যাদের শরীর তো মানুষের ছিল, কিন্তু তাদের মুখ ছিল সিংহের। তাদের মধ্যে একজন সৈন্য আদিত্যের দিকে তাকিয়ে বলল, তুমি তো কোনো মানুষ, তুমি অদ্ভুত নীলনগরীতে কিভাবে এলে? ঠিক তখনই দ্বিতীয় সৈন্য প্রথম সৈন্যকে বলল, একে মহারাজের কাছে নিয়ে যাওয়া উচিত। দুই সৈন্য আদিত্যকে ধরে একটি মহলের ভেতরে নিয়ে গেল। মহলের ভেতরে একজন মানুষের মতো দেখতে রাজা দাঁড়িয়েছিলেন, যিনি আদিত্যকে দেখে চমকে গিয়ে বললেন, তুমি তো একজন মানুষ, তুমি অদ্ভুত নীলনগরীতে কিভাবে এলে? আদিত্য পুরো ঘটনা বলতে বলতে বলল, আমার কেবল এতটুকুই মনে আছে যে আমি নদীতে বেহুশ হয়ে গেছিলাম। এরপর আমার চোখ এখানে খুলেছে। আদিত্যের কথা শুনে রাজা রহস্যময় ভঙ্গিতে মুচকি হাসতে হাসতে বললেন, তুমি যে নদীতে ডুবেছিলে সেই নদীতে আমাদের জাদুকরী পৃথিবীর দরজা খোলে। হ্যাঁ, আপনাদের জাদুকরী পৃথিবীর দরজা? আমি কিছু বুঝলাম না। রাজা বললেন, তুমি যে নদীর কথা বলছো তা পৃথিবীলোকে বয়ে চলে, কিন্তু এই মুহূর্তে তুমি অদ্ভুত নীল নগরীতে আছো, যা তোমার পৃথিবীতে নেই, বরং এটি একটি আলাদা লোক। এ সম্পর্কে কেবল কিছু সাধু জানেন। আমরা বহু বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম মানুষ। তুমি সেই যে আমাদের কন্যাকে অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। আমাদের কন্যাকে না দেখে আমাদের বহু বছর কেটে গেছে। এই শুনে আদিত্য ভীষণভাবে চমকে গেল। তখনই আদিত্যের নজর মহলে রাখা একটি অত্যন্ত সুন্দর মূর্তির ওপর পড়ল। আদিত্য সেই মূর্তিটিকে দেখে পুরোপুরি চমকে গেল। সে বলল, এই মূর্তি তো চন্দ্রলেখার। এই বলে আদিত্য সেই মূর্তির দিকে এগিয়ে গেল। আদিত্য যেই সেই মূর্তিটিকে স্পর্শ করল, হঠাৎ সে বেহুশ হয়ে গেল। পরের মুহূর্তে তার চোখ রাজা বিক্রমের মহলের বাইরে খুলে গেল। এই দেখে আদিত্য ভীষণভাবে আশ্চর্য হয়ে গেল। আমি যা স্বপ্ন দেখলাম
তা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল? না না না, ওটা স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল। আমি যেই সেই মূর্তিতে হাত দিলাম, হঠাৎ আমি বেহুশ হয়ে গেলাম। আদিত্য তখনই মহলের ভেতরে দৌড়ে গেল এবং একজন সৈন্যকে বলল, শোনো, রাজা বিক্রমকে গিয়ে বলো যে আমি অদ্ভুত নীলনগরীকে দেখেছি। কিছুক্ষণ পর আদিত্য রাজা বিক্রম এবং তার কন্যা রাজকুমারী চন্দ্রলেখার সামনে দাঁড়িয়েছিল। রাজা বললেন, ও, তুমি সেই যাকে আমরা ধাক্কা দিয়ে মহল থেকে বাইরে বের হতে দিয়েছিলাম। মনে হচ্ছে তুমি আবার মিথ্যে কথা বলে আমার সঙ্গে বিবাহ করার উদ্দেশ্যে এসেছো। না রাজকুমারী চন্দ্রলেখা, প্রথমবার আমি সত্যি মিথ্যে বলেছিলাম, কিন্তু এইবার আমি একদম সত্যি বলছি। আমি অদ্ভুত নীলনগরী থেকে ঘুরে এসেছি। তাহলে আমাকে বলো, সেটা কেমন দেখতে? আদিত্য বলল, রাজকুমারী চন্দ্রলেখা, অদ্ভুত নীলনগরীর রাজা একদম মানুষের মতো, কিন্তু সেখানকার বাসিন্দারা আধা পশু এবং আধা মানুষের মতো। এই শুনে রানী চন্দ্রলেখা ভীষণভাবে চমকে গেলেন আর নিজের পিতার দিকে তাকিয়ে বললেন, বাবা, এ একদম সত্যি বলছে। সময় এসে গেছে বাবা, আমার অদ্ভুত নগরীতে যাওয়ার। রাজা বললেন, তুমি এ কী বলছো রাজকুমারী? চন্দ্রলেখা বললেন, বাবা, যে সত্যিটা আপনি বছরের পর বছর ধরে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন, আমি সেই সত্যিটা জেনে গেছি। আমি জানি যে আমি আপনার কন্যা নই, কিন্তু আপনি এটা জানেন না যে আমি বীর গণরাজ্যের রাজকুমারী নই, বরং অদ্ভুত নীল নগরীর রাজকুমারী। রাজকুমারী চন্দ্রলেখা এই কথাটি বলতেই তখনই রং বেরঙের আলোর সঙ্গে সেখানে একজন সাধু আবির্ভূত হলেন। সেই সাধু তিনিই ছিলেন যিনি বহু বছর আগে রাজা বিক্রমকে রাজকুমারী চন্দ্রলেখাকে উপহার দিয়েছিলেন। সেই সাধুকে দেখে রাজা বিক্রম ভীষণভাবে চমকে গেলেন। সাধু রহস্যময় ভঙ্গিতে রাজা বিক্রমকে বললেন, তোমার কন্যা ঠিকই বলছে রাজন। রাজা বললেন, আমি এখনও কিছু বুঝতে পারছি না সাধু মহারাজ। আমি যতদূর জানি, রাজকুমারী চন্দ্রলেখার বয়স যখন কেবল কয়েক মাস ছিল, তখন আপনি একে আমার কাছে সমর্পণ করেছিলেন। আমি এর লালন পালন করেছি, এ আমার সামনে বড় হয়েছে। তবে এ অদ্ভুত নীলনগরীর রাজকুমারী কিভাবে হতে পারে? সাধু বললেন, অদ্ভুত নীলনগরী একটি খুবই সুন্দর নগরী। অনেক জ্ঞানী সাধু সেই নগরীতে তপস্যা করার জন্য যান। অদ্ভুত নীলনগরী পৃথিবীলোক থেকে আলাদা অন্য এক জাদুকরী লোকে আছে। বহু বছর আগে আমি সেই অদ্ভুত নগরীতে একদিন তপস্যা করছিলাম, তখন নীলনগরীর রাজকুমারী তপস্যা ভঙ্গ করে দেয়। আমার খুব রাগ হয়েছিল এবং আমি তাকে অভিশাপ দিয়েছিলাম। অভিশাপ লাগার সঙ্গে সঙ্গেই রাজকুমারী চন্দ্রলেখা পাথরের মূর্তিতে পরিবর্তিত হয়ে গেল। এই দেখে রাজকুমারীর পিতা হাউ মাউ করে কাঁদতে লাগলেন। আমার তার প্রতি দয়া হলো। তখন আমি তাকে বলেছিলাম যে তার কন্যা চন্দ্রলেখা মানুষের রূপে পৃথিবীলোকে এক খুব গরিব পরিবারের কাছে জন্ম নেবে। দুর্ভাগ্যবশত যখন রাজকুমারী চন্দ্রলেখার বয়স 1 বছর হলো, তখন তাকে জন্ম দেওয়া মা মারা গেলেন। তখন আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। যখন চন্দ্রলেখার বয়স 20 বছর হলো, তখন সে তার পূর্বজন্মের সমস্ত কথা মনে পড়তে পারল। রাজকুমারী চন্দ্রলেখা সেই নীলনগরীরই রাজকুমারী। এটি তার দ্বিতীয় জন্ম, আর সে অদ্ভুত নীলনগরীতে তার মা বাবার সঙ্গে দেখা করতে কেবল তখনই যেতে পারবে যখন কোনো এমন মানুষ যে নিজের চোখে নীলনগরীকে দেখেছে সে চন্দ্রলেখাকে বিবাহ করবে। এমনটা করলেই চন্দ্রলেখার ভেতরে অদ্ভুত নীলনগরীর জাদুকরী শক্তি এসে যাবে এবং সে সহজেই তার লোকে ফিরে যেতে পারবে। এই বলে সাধু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। রাজা বিক্রম ধুমধাম করে রাজকুমারী চন্দ্রলেখার বিবাহ আদিত্যের সঙ্গে সম্পন্ন করে দিলেন। আর কাঁদতে কাঁদতে নিজের কন্যা চন্দ্রলেখার দিকে তাকিয়ে বললেন, তোমার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে রাজকুমারী, এবার তুমি এখান থেকে চলে যাবে। চন্দ্রলেখা বললেন, না বাবা, আমি কেবল কিছুক্ষণের জন্য অদ্ভুত নীলনগরীতে আমার মা বাবার সঙ্গে দেখা করতে যাব। তারা বহু বছর ধরে আমাকে দেখার জন্য আকুল হয়ে আছেন। এরপর আমি পৃথিবীলোকেই আমার স্বামী আদিত্যের সঙ্গে থাকব। এই বলে রাজকুমারী চন্দ্রলেখা সোনালী আলোকরশ্মির সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং কিছুদিন পর তিনি পৃথিবীলোকে ফিরে এলেন আর নিজের স্বামী আদিত্যের সঙ্গে সুখে শান্তিতে বসবাস